আচ্ছা, চলো আজকে আমরা শিখি অর্থনীতির চতুর্থ অধ্যায় বাজার। তো বাজারে দুটো ভাগ আছে, মানে বাজার অনেক প্রকারই আছে আমরা জানি, সময়ের ভিত্তিতে, আয়তনের ভিত্তিতে, এরপরে হচ্ছে আমাদের প্রতিযোগিতার ভিত্তিতে। সো আমরা প্রতিযোগিতার ভিত্তিতে দুই প্রকার, পূর্ণ প্রতিযোগিতা আর অপূর্ণ প্রতিযোগিতা, সেই পূর্ণ প্রতিযোগিতাটা দেখে আসবো, ঠিক আছে? আচ্ছা, পূর্ণ প্রতিযোগিতায় আমরা জানি তিন ধরনের অবস্থা সৃষ্টি হয়। এক হচ্ছে আমাদের স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফাটা কি এটা যদি তোমাকে আগে বুঝাই দেই, স্বাভাবিক মুনাফা হচ্ছে পাইয়ের মানটা কিসের সমান হবে? জিরোর সমান হবে, ঠিক আছে? পাই মানে মুনাফা, এগুলো আমরা বের করা দেখব। এরপরে অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মুনাফা, সো অস্বাভাবিক মুনাফা মানে হচ্ছে পাইয়ের মান যদি জিরো থেকে বড় হয়, অর্থাৎ একটা টাকা যদি তোমার লাভ হয় অতিরিক্ত, তাহলে সেইটা হচ্ছে তোমার অস্বাভাবিক মুনাফা। এরপরে আমরা দেখব ক্ষতি। তো ক্ষতি, ক্ষতি মানে হচ্ছে তোমার পাইয়ের মানটা শূন্য থেকে ছোট হবে, অর্থাৎ ঋণাত্মক হবে। প্রথমটা শূন্যের সমান, পরেরটা শূন্য থেকে বড়, আর পরেরটা ক্ষতির ক্ষেত্রে কি হবে? শূন্য থেকে ছোট। আশা করি বুঝতে পারছো। আচ্ছা ভাই, এগুলো তো আমরা সবাই বলে, তাহলে আজকে নতুন কি শেখাচ্ছি আমি তোমাদেরকে? ভাইয়া নতুন কিছুই শেখাবো না, বাট যা শেখাবো তা তোমরা আর ভুল করবে না কখনো। বাজার অধ্যায়ে কিভাবে চিত্র আঁকতে হয়, প্রত্যেকটা চিত্রের যে লাইনগুলো থাকে, রেখাগুলো থাকে, সেগুলো কে কাকে ডিফাইন করে, অর্থাৎ কে কাকে বর্ণনা করে, সেই জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে? তো বাজার অধ্যায়ে, প্রত্যেকটা অধ্যায়ে অর্থনীতির ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করি সেটা হচ্ছে এই যে এই একটা রেখা আর এই একটা রেখা। তো এখানে একে বলা হয়ে থাকে ওয়াই অ্যাক্সিস, মানে হচ্ছে ওয়াই অক্ষ, অক্ষাংশ। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে? এক্স অক্ষ, ঠিক আছে? তো এখানে ভাইয়া এইখানে কি, এই রেখাটা কি নির্দেশ করে বাজারের ক্ষেত্রে, আর এই রেখাটা কি নির্দেশ করে, এটা একটু বলেন, ঠিক আছে? তো চলো আমরা দেখব, বাজার হইতে গেলে কি লাগে? একটা দ্রব্য থাকতে হয়। বাজার হইতে গেলে কি হয়? একটা দ্রব্য থাকতে হয়। সো দ্রব্যের কি থাকে? দ্রব্যের একটা নির্দিষ্ট দাম থাকে। আরেকটা কি থাকতে হবে? পরিমাণ থাকতে হবে, অর্থাৎ কতটুকু দামে আমি কতটুকু পরিমাণ পণ্য নিতে রাজি, অথবা রাজি থাকবো অথবা নিতে ইচ্ছুক, সেই জিনিসটাই দেখানো হয়ে থাকে, তাই না? এখন কথা হচ্ছে, দামের ওপর পরিমাণ নির্ধারণ করে না, অর্থাৎ দামের উপর নির্ভর করতেছে পরিমাণটা কতটুকু হবে। দাম বেশি হলে পরিমাণ কম হবে, দাম কম হলে পরিমাণ বেশি হবে। স্বাভাবিকভাবে তোমার চাহিদা রেখার ক্ষেত্রে এই জিনিসটাই হয়ে থাকে, তাই না? আচ্ছা, তো পরিমাণটাকে আমরা নিব এই অক্ষাংশে। সো এটাকে বলা হচ্ছে কিউ, মানে কোয়ান্টিটি। কি বলা হচ্ছে ভাইয়া? কোয়ান্টিটি, ঠিক আছে? আর এইখানে যেটা থাকতেছে সেটা হচ্ছে আমাদের পি, অর্থাৎ প্রাইস, দাম, ঠিক আছে? তাহলে আমাদের এই রেখাটা কি বোঝাচ্ছে? এই রেখার যত উপরে উঠবো আমার দাম তত বৃদ্ধি পাবে। এই রেখার যত উপরে উঠবো আমার দাম তত বৃদ্ধি পাবে। এই রেখা যত ডানে চাপবো তত আমার কি আসবে? কোয়ান্টিটি বৃদ্ধি পাবে, ঠিক আছে? এই দুটো রেখা তো বোঝা গেছে। আচ্ছা, এরপর আমরা জানি না পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে আমাদের দাম রেখার সমান গড় আয় রেখা হয় এবং প্রান্তিক আয় রেখা হয়। মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু এ আর ইকুয়াল এম আর হয়। এই জিনিসটা ভাইয়া পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে হবেই, ঠিক আছে? এই জিনিসটা যদি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে না হয় তাহলে তোমার চিত্রই হবে না, পূর্ণ প্রতিযোগিতার বাজারই হবে না, ঠিক আছে? পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট হবেই না। তাহলে এই জিনিসটা সব জায়গায় সমান থাকবে। মানে তুমি যে দামটা নির্ধারণ করো, ধরো দাম নির্ধারণ করছো 1 কেজির দাম হচ্ছে 30 টাকা, তাহলে তুমি প্রত্যেক কেজির জন্য কত টাকা দিবা? প্রতি কেজির জন্য তুমি দিবা হচ্ছে এভারেজ রেভিনিউ, তুমি প্রত্যেক কেজির জন্য দিচ্ছ কত? 30 টাকা করে। মানে 1 কেজি নিলে 30 টাকা, 2 কেজি নিলে 60 টাকা, 3 কেজি নিলে 90 টাকা, 4 কেজি নিলে 120 টাকা। প্রত্যেক ক্ষেত্রেই তো তুমি 30 টাকা করে বেশি দিবা। এমন না যে তুমি 1 কেজি দিচ্ছ 30 টাকা, 2 কেজি নিচ্ছি 100 টাকা দিয়ে, এরকম তো তুমি করবা না, তাই না? আচ্ছা, তাহলে এভারেজ রেভিনিউ দেখবা প্রত্যেক ক্ষেত্রে তোমার 30 করে আসবে। এভারেজ রেভিনিউর সূত্রটা কি জানো? এভারেজ রেভিনিউর সূত্রটা হচ্ছে মোট আয় ভাগ মোট পরিমাণ, অর্থাৎ টিআর বাই কিউ। ওকে, আচ্ছা, তাহলে মার্জিনাল রেভিনিউ সমান হয় কিভাবে দেখো? মার্জিনাল রেভিনিউ মানে কি? মার্জিনাল মানে হচ্ছে প্রান্তিক, প্রতি 1 একক বৃদ্ধির ফলে তুমি কতটুকু এক্সট্রা টাকা দিচ্ছ সেইটা তোমাকে বুঝতে হবে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে কত, তুমি প্রথমটার ক্ষেত্রে 30 টাকা 1 কেজির ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে কত? 60 টাকা, তার মানে অতিরিক্ত কত দিলা? 30 টাকা। তৃতীয় কেজির ক্ষেত্রে 90 টাকা, অতিরিক্ত কত দিলা? 30 টাকা। মানে 30 টাকা 30 টাকা 30 টাকা করে তুমি বেশি দিচ্ছ। তাহলে মার্জিনাল রেভিনিউ আসতেছে কত টাকা? 30 টাকা। ওকে, মার্জিনাল রেভিনিউ কত আসতেছে? 30 টাকা আসতেছে, ঠিক আছে? তাহলে এটা আমাদের সমান হচ্ছে, এটা আমাদের কি হচ্ছে? সমান হচ্ছে। এইখানে যে রেখাটা হবে, অর্থাৎ দাম যদি নির্ধারিত হয় এখানে ধরো কত টাকা? 30 টাকা, তাহলে আমার এই রেখাটা সমান হয়ে যাবে এবং এই রেখাটাকে আমি বলবো, এই রেখাটাকে আমি বলবো পি ইজ ইকুয়াল এ আর ইকুয়াল এম আর সব ক্ষেত্রে। তার মানে ভাইয়া একটা জিনিস মাথায় রাখতে হবে, এই রেখাটাই দাম রেখা, এই রেখাটাই দাম রেখা, এই রেখাটাই কি রেখা? দাম রেখা। এই রেখাটাই গড় আয় রেখা, এই রেখাটাই
কি প্রান্তিক আয় রেখা। এখন যদি তোমার পরীক্ষার খাতায় পি দিয়ে দেয়, বাকি দুটো দিয়ে দেয় নেই, তুমি কি আটকায় থাকবা? না, তোমাকে এটা বুঝে নিতে হবে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি যেটা সেটাই এ আর, সেইটাই এম আর। ঠিক আছে, এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে পি ইজ ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর। এই যে তিনটা জিনিস হয়ে গেল। এখন ভাইয়া এটা গেল আমার আয়ের ক্ষেত্রে। বাজারে দুইটা জিনিস থাকে, সেটা হচ্ছে প্রথমত তুমি যে উৎপাদন করছো সেই ব্যয়টা, আর তুমি আয় করতেছো সেই জিনিস, অর্থাৎ ব্যয় আর আয়, এই দুইটা জিনিস থাকবে। এই দুইটা জিনিস না থাকলে তো আমি লাভ বের করতে পারবো না অথবা ক্ষতি বের করতে পারবো না। মানে মুনাফা বের করতে গেলে আমার আয় আর ব্যয় দুইটাই থাকা লাগে, তাই তো? তাহলে এই রেখাটা দ্বারা কি বোঝাচ্ছে? গড় আয় প্রান্তিক আয়, মানে আয়ের রেখা আছে। এখন কি লাগবে? এখন লাগবে খরচের রেখা অর্থাৎ ব্যয়ের রেখা। ঠিক আছে, সো ব্যয়ের রেখাটা কিরকম হয় আমরা তৃতীয় অধ্যায় করে আসছি, সেখানে আমরা দেখছি রেখাটা হয় এরকম, এভারেজ কস্ট রেখা এরকম হয়। এভারেজ কস্টের সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখাটা ছেদ করে উপরে চলে যায়। ঠিক আছে, এসি আর এমসি। এখন তুমি জাস্ট এইটাকেই এর উপরে প্রতিস্থাপন করে দাও। মনে করো এইটা যে রেখা, এই রেখাটাও সেম, এই রেখাটা আর এই রেখাটা সেম, জাস্ট তুমি চিত্রটাকে প্রতিস্থাপন করে দিচ্ছ। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেটা দিয়ে আমরা দেখো লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে এটা আমাদের দেখার বিষয় না, আমরা জাস্ট দেখবো, বসাই দিয়ে দেখি কি হচ্ছে। ঠিক আছে, সো ধরো আমি এসিটা এখানে বসাইছি, এসি। ঠিক আছে, এমসি তাহলে কোথায় যাবে? একটা জিনিস মাথায় রাখতে হবে, এমসি রেখাটা এসি রেখাকে তার সর্বনিম্ন বিন্দু দিয়ে ছেদ করবে, নিচ দিক দিয়ে ছেদ করবে। তো এখানে সর্বনিম্ন বিন্দু ধরো এইটা, তাহলে ছেদ করতেছে ধরো এখান থেকে এই যে এসি, আর এটা হচ্ছে এমসি। ঠিক আছে, তাহলে এসি রেখা আর এটা হচ্ছে এমসি রেখা। আচ্ছা, এখন ভাইয়া এই জিনিসটা তো পুরোটা বুঝতে পারছি আমরা, তাই না? তো এই পুরোটা বুঝতে পারলে এখন বলো তো বাজার অবস্থা তৈরি হয়েছে কিনা, বাজার ভারসাম্য হয়েছে কিনা? হ্যাঁ, বাজার ভারসাম্য কি? বাজার ভারসাম্য মানে হচ্ছে আয় আর ব্যয়ের মধ্যে একটা ভারসাম্য থাকতে হবে, ভারসাম্য বজায় রাখতে হবে। ঠিক আছে, সো বাজার ভারসাম্য হইতে গেলে তোমার শর্ত লাগে, বাজার অধ্যায় করতে গেলে এই জিনিসটা জানা ফরজ। ঠিক আছে, বাজার ভারসাম্য। ভাইয়া কি বললেন ফরজ? ফরজ বলতে কি বুঝাচ্ছেন? ফরজ বলতে যে জিনিসটা আমাদের করতেই হবে। ঠিক আছে, তো পর্যাপ্ত শর্ত, প্রয়োজনীয় শর্ত, সেইটা হচ্ছে এম আর ইকুয়াল এমসি। ভাইয়া এইটা যদি কোনো চিত্র না হয়, এইটা যদি কোনো চিত্রে না হয়ে থাকে, মনে করবা বাজার অধ্যায়ের বাজার হয় নাই, বাজারের শর্ত পূরণই করেনি, অর্থাৎ এইটা মাস্ট হইতেই হবে, এম আর ইকুয়াল এমসি হইতেই হবে। তাহলেই একমাত্র তুমি সেখানে বাজারের ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণ নির্ধারণ করতে পারবা, এরপরে মোট আয় মোট ব্যয়, এরপরে তুমি মুনাফা নির্ধারণ করতে পারবা। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো আমাদের প্রথম শর্ত এইটা, পরের শর্তটা হচ্ছে এটা তোমাদের তেমন লাগে না, মানে অটো হয়েই যায়। তো এটা হচ্ছে এমআর যে রেখাটা আছে না, এমআর রেখার ঢালের থেকে, আচ্ছা এমসি রেখার ঢাল, এমসি রেখার ঢাল মানে এমসি রেখাটা ঢালু হবে, এক কথায় এমসি রেখার ঢালটা বেশি হবে এমআর রেখা থেকে, এমআর রেখার ঢালের থেকে। ঠিক আছে, এমআর রেখার ঢাল। ওকে, বোঝা গেছে? এমসি রেখার ঢাল বেশি হবে এমআর রেখার ঢাল থেকে। দেখো এমআর রেখাটা হচ্ছে এইরকম, তো এমআর রেখাটা তো ফ্ল্যাট মানে সমান, এর তো ঢাল তেমন নাই, তাই না? ঢালু তো না। বাট এই এমসি রেখাটা দেখো কতটা পরিমাণে খাড়া, অনেক ঢাল, অনেক বেশি ঢাল, এটাকে বলা হয় স্টিপ। স্টিপ মানে খাড়া, স্টিপার। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে ফ্ল্যাটার মানে সমান, বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমাদের প্রথম জিনিস, এই দেখো তুমি এখানে কিন্তু জানো যে তোমার দাম, এই যে এই টাকাটা তুমি আয় করতেছো, এই 30 টাকা যে তুমি আয় করতেছো এটা তুমি বুঝতেছো, বাট খরচ করতেছো কতটুকু আর পরিমাণ কতটুকু। দেখো এইখানে এই জায়গায় ছেদ করছে, তো এই জায়গায় তুমি দাগ দিতে পারো, অনেকে আছে এটা না বুঝে দাগ দিয়ে দিবে, অনেকে আবার এইখান থেকে দাগ দিবে, অনেকে আবার দিবে এখান থেকে দাগ দিবে, মানে অনেকে অনেক জায়গা থেকে দাগ দিবে। মানে ভারসাম্য পরিমাণ নির্ধারণ করতে হবে, আমাদের তো ভারসাম্য পরিমাণ নির্ধারণ করা নাই এখানে, তাই না? তো ভারসাম্য পরিমাণটা নির্ধারণ করতে গেলে কি করতে হয়, তখন আমাদের এই এম আর ইকুয়াল এমসি দেখতে হয়। তার মানে এম আর এমসি যেখানে সমান হবে সেখানেই ভারসাম্য হবে। তাহলে এই যে এম আর কোথায় ভাইয়া, এখানে এম আর রেখা কোনটা, এই যে এই রেখাটাকে পি রেখা বলতেছে, এটাই এ আর রেখা, এইটাই এম আর রেখা। ঠিক আছে, তো তুমি ভারসাম্যের জন্য এম আর রেখা আর এমসি রেখাকে নিবা, এই দুইটা যেখানে ছেদ করবে সেখানেই ভারসাম্য হবে। কোথায় ছেদ করছে, এই দেখো এমআর রেখা এটা, এমসি রেখা এটা ছেদ করছে এইখানে, তার মানে এই বরাবর ভারসাম্য পরিমাণটা নির্ধারিত হবে। এই রেখাটাকে তুমি উপরে তুলে দিবা, এই রেখাটা, এখন তোমার এমআর আর এমসির কাজ শেষ, এমআর আর এমসির কাজ শেষ, তাহলে বাজার ভারসাম্য আমাদের হয়ে গেছে, এটা আমরা বুঝতে পারছি, তাই না? আচ্ছা, তাহলে এটা যদি আমরা বুঝতে পারি, এখন আমরা কি করব দেখো তো, আমাদের টার্গেট কি, আমাদের আলটিমেট টার্গেট কি? আমাদের আলটিমেট টার্গেটটা হচ্ছে মুনাফা বের করা। মুনাফা মানে কি? মুনাফা মানে পাই, মুনাফা মানে হচ্ছে পাই বের করা। পাইয়ের সূত্র কি? পাইয়ের সূত্র হচ্ছে টিআর মাইনাস টিসি। সো টিআর মাইনাস টিসি করতে হবে। এখন টিআর কি এখানে আছে? টিআর কি এই জায়গায় আছে? না, টিআর এই জায়গায় নাই, টিসিও নাই। বাট টিআর এর সূত্র কি জানি আমরা? টিআর সমান কি?
টি আর সমান কি এ আর গুণন কিউ না? এ আর গুণন কিউ না? হ্যাঁ ভাইয়া। তাহলে এখানে কি এ আর আছে? হ্যাঁ ভাইয়া এ আর আছে। কোথায় এ আর আছে? এই যে এখানে এ আর আছে। তাহলে এ আর এর মানটা কত দেওয়া আছে? 30 দেওয়া আছে। আমাদের ভারসাম্য পরিমাণ কত পাইলাম? ধরে নাও 5 একক। এটা দেওয়াই থাকে, ঠিক আছে, বাট আমরা বোঝার জন্য আমাদের মানটা ধরে নিতে হচ্ছে। তাহলে 5 একক, ঠিক আছে। আচ্ছা, তাহলে 5 একক, এই যে 5, তাহলে কত আসলো? 150 টাকা। কত টাকা? তোমার মোটা 150 টাকা। এখন কথা হচ্ছে এই 5 কেজি ধরো আলু, 5 কেজি আলু তুমি আয় করছো 150 টাকা বিক্রি করে, বাট এই 5 কেজি আলু তৈরি করতে, উৎপাদন করতে তোমার কত টাকা লাগছে? উৎপাদন করতে কত লাগছে? তাহলে এটা তোমার কি লাগবে? টোটাল কস্ট বের করতে হবে। টোটাল কস্টের সূত্র কি? এভারেজ কস্ট গুণন কোয়ান্টিটি। তাহলে এভারেজ কস্টের মান কত? দেখো তো এভারেজ কস্ট রেখাটা কোথায় আছে? এভারেজ কস্ট রেখাটা কোথায়? এখানে ভাই, এই যে এখানে। তাহলে এটা কি ছেদ করছে কোথায়? এখান দিয়ে। তাহলে ছেদ করছে কোথায়? এই জায়গায়। তো এইখানে হইলে 30-এর থেকে অবশ্যই বেশি, তো মানটা ধরে নাও 40। তার মানে তোমার প্রতি কেজিতে 40 টাকা করে খরচ হয়েছে। তাহলে মোট কত খরচ হয়েছে? 4×5 = 20, অর্থাৎ 200 টাকা। তার মানে তুমি মোট আয় করছো 150 টাকা এবং তোমার মোট খরচ হয়েছে 200 টাকা। মানে তোমার 200 টাকা খরচ হয়েছিল আলু উৎপাদন করতে, তুমি আয় করতে পারছো 150 টাকা। তোমার লাভ না ক্ষতি হয়েছে? বলো দেখি। ভাই লাভ ক্ষতি কিভাবে বোঝে? লাভ ক্ষতি বোঝার সূত্রটা হচ্ছে টিআর যদি বেশি হয় টিসি থেকে, তার মানে তোমার লাভ হবে। এখানে কি টিআর বেশি? না, এখানে টিআর এর মানটা হচ্ছে 150, অর্থাৎ 150, টিসির মানটা হচ্ছে 200। তার মানে আমার এখানে যে মুনাফাটা হয়েছে পাই, সেটা কি লিখবো? টিআর মাইনাস টিসি সমান 150 বিয়োগ 200। তোমার মুনাফা হয়েছে -50 টাকা। সো -50 টাকা মানে কি? -50 টাকা মানে হচ্ছে তোমার ক্ষতি হয়েছে। তাহলে এই যে চিত্রটা দেখতেছি, এটা কি হয়েছে? ক্ষতি। ক্ষতি লিখলে আমি আর -50 লিখবো না, কারণ ক্ষতি এটা নিজেই নেগেটিভ ওয়ার্ড, তাহলে নেগেটিভ সেন্স দিচ্ছে। তাহলে ক্ষতি কত টাকা? ক্ষতি হচ্ছে, সরি এই যে আমি আবার মাইনাস লিখে ফেলছিলাম, 50 টাকা। তাহলে এই যে একটা বাজারের চিত্র বুঝাইলাম, ঠিক আছে, বাজারের চিত্র থেকে তুমি এখানে কিসের চিত্র দেখলা? তুমি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কখন ক্ষতি হয় তুমি সেই জিনিসটা দেখতে পারলা, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং একটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হইলো, চিত্রটা কিভাবে আঁকতে হবে সেই জিনিসটা তোমরা বুঝতে পারছো, আশা করা যায়, তাই না? আচ্ছা, তো এইরকম যদি তোমরা প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও চাও, তোমাদের অনেকেই আছো যাদের হচ্ছে মানে অর্থনীতি বিষয়টা পড়া হয় না তেমন, তোমাদের কলেজে তেমন ভালোভাবে পড়ায় না, তোমরা পড়ো না, দেখা যায় বাংলা ইংরেজি আইসিটি পেছনে দৌড়াচ্ছ, বাট অর্থনীতি যে পড়তে হবে, অর্থনীতি সহ অন্যান্য সাবজেক্টগুলো পড়তে হবে, এগুলো তোমরা পড়ো না। তো তোমাদের এই সমস্যার সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি তোমাদের এইচএসসির জন্য আমাদের ইকোনমিক্সের দি লাস্ট মার্জিনাল ইকোনমিক্স কোর্স, ঠিক আছে। তো এই কোর্সে কি থাকতেছে ভাইয়া? এই কোর্সে তোমার এক কোর্সেই 200+ মার্ক, যে 200 মার্ক আছে, 100 200 মার্ক, প্রথম পত্র দ্বিতীয় পত্র, তোমার দুইটাই ফুল কাভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এইখানে তোমরা পাচ্ছ প্রত্যেকটা অধ্যায়। ভাই অধ্যায় কয়টা আছে? অধ্যায় কয়টা আছে? অনেক আছে যারা অধ্যায় জানো না। অধ্যায় আছে 10টা করে, ঠিক আছে, 10 20টা অধ্যায়। 20টা অধ্যায় থেকে তোমাদের 200 মার্ক, তার মানে বোঝা যাচ্ছে পার অধ্যায় থেকে তোমার 10 মার্ক করে থাকতেছে। তো প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ। তাহলে এখানে তোমরা পাচ্ছ 20টি প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস, অর্থাৎ এই যে আমি যেভাবে বুঝাইলাম, হ্যাঁ তোমাদের এইভাবে সবগুলো বেসিক তোমাদের বোঝা আছে। তো তোমাদের যেখানে যেখানে সমস্যা আছে তোমরা সেই জায়গাগুলো তোমরা ক্লিয়ার করে নিতে পারবা, বারবার দেখতে পারবা, ঠিক আছে। এছাড়াও তোমাদের সিকিউ এমসিকিউ প্র্যাকটিস থাকবে। এই যে তোমরা মোট কয়টা ক্লাস পাচ্ছ? 40টা ক্লাস। 40টা ক্লাস। কোর্স ফি হয় কত? তোমাদের এমনিতে 999 টাকা হওয়ার কথা, বাট সেটাকে কমে রাখা হয়েছে 599 টাকা। আর তোমরা যদি আমার এই কুপন কোডটা ইউজ করো TS100 ইউজ করে যদি কেউ এই কোর্সটা ক্রয় করো, তাকে আরো 100 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে, অর্থাৎ কোর্স ফি কত করা হবে? 499 টাকা। তো এখন তুমি বুঝে দেখো, এই ইকোনমিক্স কোর্স করার জন্য তুমি যদি একটা টিউশন তোমার টিচার মানে প্রাইভেট পড়তে যাও বাহিরে, তোমার প্রতি মাসে তাকে 500 টাকা করে দিতে হবে মিনিমাম। তিনি 6 থেকে 8 মাসের আগে শেষ করবে না। তো দেখা যাচ্ছে কি অনেক বেশি টাকা চলে যাচ্ছে, সেখানে মাত্র 500 টাকায়, মাত্র 499 টাকায় তুমি ইকোনমিক্সের পুরো কোর্সটা শেষ করতে পারতেছো। তো এখন সিদ্ধান্ত তোমারই, তুমি কি করবা বুঝে দেখো।